সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা বরাবরের মতো জানাচ্ছি এবং আজও আমাদের সঙ্গে চমৎকার একজন অতিথি আছেন। প্রথম ঘন্টা এবং দ্বিতীয় ঘন্টায় সঙ্গীত আয়োজন রয়েছে। আমরা আছি আপনাদের সঙ্গে, আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর সকালে অতিথি নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি, তাই অতিথির কাছে চলে যাব, কিন্তু তার আগে যাব লাবণ্যর কাছে। শুভ সকাল লাবণ্য। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা বলো তো, সময়টা কেমন যাচ্ছে সবকিছু মিলিয়ে? সবকিছু মিলিয়ে বেশ ভালো যাচ্ছে, তবে একটু অস্থিরতা, একটু অনিশ্চয়তা, একটু সবকিছু মিলিয়ে আর কি, যেটা বলছিলাম। তোমার? আমারও সবকিছু মিলে ভালোই চলছে। কিছু পরিকল্পনা করি, আবার পিছিয়ে যাই, আবার মনে হয় যে না, সামনের দিনগুলো এগোতে হবে। তো এরকম জায়গাটা আমার কাছে মনে হয় আমাদের রাঙা সকালের অতিথিরা আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। একদমই তাই। তোমার কি মনে হয়? আমারও তাই মনে হয়, যে জিনিসটা আমি মিস করে গেছি, কিছু আশা, কিছু অভিব্যক্তি, অনেক কিছুই আসলে আছে। চলো আজকের দিনটাও এই নতুন আশা নিয়ে আমরা শুরু করি, যে সামনের দিনগুলো আমাদের অনেক ভালো যাবে। নিশ্চয়ই। কে আছে জানাই? চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উদ্যোক্তা আরিফ হাসান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। এবং রাঙা সকাল পরিবার ভালো আছে। একদম শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই, যে নগরায়ন বিষয়টা আসলে সাধারণের চোখে যেমন, আপনাদের কাছে আরো একটু গভীর। নগরায়নের ক্ষেত্রে আসলে আমরা কোন কোন দিক বেশি খেয়াল রাখবো, বা কোন বিষয়গুলো থাকলে আমরা বুঝবো যে এটা একটা সঠিক নগরায়ন? কারণ এটা নিয়ে বর্তমান সময় বেশ কথা হয়। চমৎকার কোশ্চেন। প্রথমত আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাকে অতিথি হিসেবে এখানে আসার জন্য। নগরায়ন আসলে সবার যেখানে থাকতে পছন্দ করে। আমি যদি কাউকে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ হোম টু ইউ, তাহলে কিন্তু এক একজনের কাছে হোমের ডেফিনেশন এক এক রকম, স্বাভাবিক। তো নগরায়নটা হচ্ছে গিয়ে সব কিছুর সমষ্টিগত জিনিসগুলো আপনাকে থাকতে হবে, ফেসিলিটিগুলো, যেটাকে যেমন হচ্ছে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়তে যাবেন, মসজিদটা আপনার বাসার কাছে থাকতে হবে। বাচ্চাকে আপনি স্কুলে নিয়ে যাবেন, বাসা থেকে স্কুলের দূরত্ব যেন একটু শর্ট হয়। বাচ্চা আবার ওখান থেকে বাসায় আসবে, তার রাস্তাটা যেন ভালো থাকে। সিমিলারলি হচ্ছে গিয়ে সে যে দুপুরের পরে সে যে একটু খেলাধুলা করবে, তার মাঠটা যেন একটু থাকতে হবে। সিমিলারলি সেখানে বাগান, সবকিছু মিলিয়ে কিন্তু নগরায়নটা হতে হবে। আমরা যদি কংক্রিটকে যদি সবকিছু নিয়ে নিয়ে আসি, তাহলে আসলে ওটা নগরায়ন হয় না। একদমই তাই। আমরা আসলে এরকম নগরায়নই আশা করি, এবং আমরা হয়তোবা সেই দিকে এগিয়ে যাচ্ছি। সেই গল্পগুলো আমরা শুনবো। আপনার শৈশব থেকে শুরু করতে চাই। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, সেই সুবাদে আমাদের বিভিন্ন সিটিতে থাকা হয়। এমনিতে আপনার জন্ম কোথায় হয়েছে? আমার জন্ম ঢাকাতেই হয়েছে। আচ্ছা, ঢাকার কোন এলাকায়? ঢাকাতে হচ্ছে গিয়ে যাত্রাবাড়িতে। আচ্ছা। ওখানে আমার বাবার সরকারি কলোনি যেতে ছিল, ওখানে আসলে ছিলাম। এরপরে আমরা রাজশাহীতে চলে যাই আচ্ছা ছোটবেলায়। তারপরে আমরা কক্সবাজারে আচ্ছা ট্রান্সফারে চলে আসি। আচ্ছা, রাজশাহী কি নওগাঁতে ছিলেন? নওগাঁতে ছিলাম, আচ্ছা আচ্ছা। নওগাঁতে ছিলাম। সেখানেও কি কলোনিতেই? হ্যাঁ, ওটাও কলোনিতে ছিল। আচ্ছা, কলোনির সেই শৈশব নিয়ে একটু শুনতে চাইবো। এটা খুবই চমৎকার। মানে থাকে না যে এখনো পর্যন্ত আমরা কিন্তু ওই কমিউনিটিটা আমরা ওন করি। তো স্কুল থেকে ফিরে আসলেই বেশি দূরে ডাকতে যেতে হতো না, সবাই কিন্তু কলোনির ভিতরেই। সো ওই কম্বাইন জায়গাতে ক্রিকেট খেলা থেকে শুরু করে চমৎকার সব এক্সপেরিয়েন্স। পিকনিক বৃহস্পতিবার দিন রাতের বেলা, শীতকালে রাতে পিকনিক, সবাই বাসা থেকে কেউ চাল নিয়ে আসে, কেউ হচ্ছে হ্যাঁ ওই জিনিসগুলো, ওগুলো আমরা খুব এনজয় করেছি। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছিল কক্সবাজারে যে এক্সপেরিয়েন্সটা হয়েছে, এটা অসাধারণ। শৈশবটা কক্সবাজারে। আমি পিটিআইতে পড়াশোনা করি, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, একদম শৈবালের ঠিক পাশেই। সো চমৎকার এক্সপিরিয়েন্স, লোকাল। তারপর ওখানে আবার সরকারি কর্মকর্তারা যারা থাকতেন, ওই একই স্কুলে আমরা সবাই পড়াশোনা করি। আচ্ছা, আপনি কিন্তু খুব লাকি, কারণ আমরা দেখা যায় যে বছরের পর বছর পরিকল্পনা করি যে ঘুরতে এখানে যাব, সেখানেই আপনার শৈশব। জি, এটা আসলে আল্লাহ অনেক ব্লেসড আমি। আর সবচেয়ে ওইখানে যেটা এক্সপিরিয়েন্সের যদি কথা বলি, শৈশবটা মানে আপনি কি বলবো, বিচ মানে সাগরের পার আর পড়াশোনা থাকা, এই তিনটার একটা হচ্ছিল গিয়ে চক্রবৃত্তি হয়েছে। যেমন আমরা জেনারেলি
অ্যানুয়াল পিকনিক থাকে বা কোনো প্রোগ্রাম থাকে, আমরা কি করি অনেক জায়গায় চিন্তা করি যে ঢাকা থেকে গাজীপুরে যাব। তা আমরা কি করতাম, আমাদের স্কুলে সবাইকে ওই লাইন ধরে পিটি করে বিচে নিয়ে যাওয়া হতো। ওখানে ফুটবল খেলা, ওইখানেই খেলাধুলা করে আবার আমরা চলে আসতাম। বাহ। আর ঝাউ বাগানটা হচ্ছিল কি আমাদের পিকনিক স্পট। আচ্ছা আচ্ছা, সো যে কোনো অকেশনে খাবার টাবার রান্না করে ওখানে নিয়ে গিয়ে আচ্ছা, আচ্ছা। বিচের সামনে খাওয়া দাওয়া করা, সুন্দর। এই ধরনের খুব সুন্দর শৈশবটা। স্মৃতি। তাহলে কত বছর আসলে কক্সবাজারে থাকা হলো, নাকি আবার পরিবর্তন হয়েছে বাবার চাকরির সুবাদে? না, আমরা আমার স্কুলিংটা ওখানে হয়, পরে আমরা এসএসসিটা তাহলে কক্সবাজার থেকে? কক্সবাজারে, হ্যাঁ। আচ্ছা, তো একটা লম্বা সময় হ্যাঁ, আসলে হ্যাঁ, একদম আপনার পুরো। বেড়ে ওঠাটা ওখানে? পুরোটাই, একদম পুরোটাই আমার ওখানে। তারপর আমি যখন গ্র্যাজুয়েশন করতে ঢাকা আসলাম, তখন 2006 সালে আমি ঢাকায় আসি। আচ্ছা আচ্ছা, সেই কলেজ জীবনও তাহলে কক্সবাজার? না, কলেজ জীবনটা হচ্ছিল গিয়ে আমার বাবা 2000 সালে মারা যান স্ট্রোক করে। আচ্ছা, খুবই তো দুঃখজনক। এরপর আমি কন্টিনিউ করি, আমার ক্লাস 6-এ থাকতে মারা যান। এরপরে আমরা ওখানেও কন্টিনিউ করি। বাবার কথা শুনতে চাই। বাবার সাথে অনেক স্মৃতি রয়েছে, মায়ের সাথে অনেক স্মৃতি রয়েছে, অবশ্যই। পরিবারের মানুষগুলোর সাথে অনেক অনেক গল্প, ছোট ছোট অনেক মধুর স্মৃতি, সেগুলো শুনবো। কিন্তু আপনার সম্পর্কে আমরা যতটুকু জানি, এটা একটু আগে দর্শকদের জানিয়ে আসতে চাই। প্লিজ। আরিফ হাসান বাংলাদেশের রিয়েল এস্টেট ও প্রপটেক খাতের একজন পরিচিত উদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি প্রপার্টি খবরের প্রতিষ্ঠাতা ও প্রকাশক হিসেবে ডেটা ও কন্টেন্ট ভিত্তিক রিয়েল এস্টেট মিডিয়া প্ল্যাটফর্ম পরিচালনা করছেন। এই উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ ক্রেতা, বিক্রেতা ও ভাড়াটে ও ডেভেলপারদের জন্য সম্পত্তি সংক্রান্ত তথ্য সহজ ও বোধগম্য করে তুলছেন। একই সঙ্গে ইউএক্স প্রো ল্যাবসের সহ প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বাংলাদেশের প্রথম অটোমেটেড ভ্যালুয়েশন মডেল চালু করে স্মার্ট রিয়েল এস্টেট মার্কেট প্লেস গড়ে তুলছেন। প্রপটেক বাজার বাংলাদেশ কান্ট্রি হেড হিসেবে তিনি আন্তর্জাতিক প্রপটেক কমিউনিটির সঙ্গে দেশের উদ্ভাবনকে যুক্ত করছেন। তার ক্যারিয়ারের শুরু ই কমার্স ও সেলস ম্যানেজমেন্টে, যেখানে বাগডুম, এখনি ও বি প্রপার্টির মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। কৌশলগত পরিকল্পনা, ব্যবসা উন্নয়ন ও টিম লিডারশিপে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মিডিয়া, প্রযুক্তি ও রিয়েল এস্টেটকে এক সুতোয় গাঁথাই তার কাজের মূল দর্শন। আমরা তার কাজ নিয়ে অবশ্যই কথা বলবো, তবে ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরছি। ছোটবেলায় ছিলাম এবং একটা চমৎকার বিষয় বলবো, বাবা মার স্মৃতি এবং বাবা মার দর্শন, বাবা মার প্রভাব, সব কিছু মিলিয়ে আগে বাবার কথা শুনতে চাই। বাবাকে আসলে কেমন দেখেছেন, স্মৃতি যা বলার আছে আজকে সেটা একটু শুনবো। 2001 সালে যখন আমরা থাকি, তখন আমি প্রায় ক্লাস 6-এ পড়ি, তখন আমার বাবা মারা যান স্ট্রোক করে, আনফরচুনেটলি। আচ্ছা, আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, তার পাশাপাশি উনি সাংবাদিক ছিলেন। আচ্ছা, উনি ইত্তেফাক এবং ইনকিলাবের ভ্রাম্যমাণ সাংবাদিক ছিলেন, কক্সবাজার প্রতিনিধি। এবং দৈনিক কক্সবাজারে একটা ঝিকিমিকি আসর একটা প্রকাশনা ছিল, ওটা আমার বাবারই করা। তার নামটা যদি আমরা একটু জানতে আবুল চাই। ফারুক খান। আচ্ছা, তারপর আমার বাবা ওখান থেকে, তার পাশাপাশি উনি ভ্রমণ বিষয়ক বিভিন্ন প্রকাশনী করেছেন, এবং আমার বাবার 4টা ভালো কবিতা লিখতেন, 4টা বইও আছে আমার বাবার। চমৎকার। তো আমি বাবার হয়তোবা কিছুটা পেয়েছি। আমার বড় ভাই যে আছে, ও আরো অনেক বেশি, ও আর্কিটেক্ট, আসন্ন থেকেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন ও নিজের ভেন্টেজিআই, ওয়ান অফ দ্য বাংলাদেশের টপ ইন্টেরিয়র ফার্ম, ও এটা পরিচালনা করছে। তো আমার নিজের ছোট বোন, ও বিবিএ এমবিএ পুরোটাই সিটি কলেজ থেকে। আপনারা 3 ভাই বোন? আমরা 3 ভাই বোন। আপনি দ্বিতীয়? আমি মেছো, হ্যাঁ। আচ্ছা, তো আমি একটু কি বলে মেজোরা যেরকম হয় আর কি, জেনারেলি দেখলাম যে একটু আর মা হচ্ছিল গিয়ে আসলে একদমই যেমনটা, যেহেতু অনেক আর্লি স্টেজে বাবা ছিল না, মাই আসলে পুরো ফ্যামিলিটাকে ওন করে এই পর্যন্ত নিয়ে এসছে। এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই একটা ভালো পজিশনে আছি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আমার মা যে পরিমাণ আমাদেরকে কন্ট্রিবিউট করেছে, যে সাপোর্টটা দিয়েছে, উই আর ব্লেসড আলহামদুলিল্লাহ। একটু ছোট্ট করে বাবার স্মৃতি শুনি, যে কি এখনো মনে পড়ে। আমি ক্লাস 5-এ যখন ছিলাম, যখন 6-এ উঠবো, তখন আমার বড় ভাই অনেক চঞ্চল ছিল, মানে অনেক ক্রিকেট খেলতো। আচ্ছা, তো বাসা থেকে, মানে আমরা থাকি না যে একটা 3টার পরে 5টা পর্যন্ত এই সময়টা খেলা যাবে, ও দেখা যেত স্কুল থেকে এসেই চলে যেত মাঠে। তো
আমার বাবা কি করলো যে ভাইয়াকে আমাদের পাশেই চকরিয়া কুরক বিদ্যাপীঠ অনেক সুনামধন্য একটা স্কুল, ওখানে হচ্ছিল গিয়ে আপনার রেসিডেন্সিয়াল এটা। আচ্ছা তো ওই রেসিডেন্সিয়ালে আমার বড় ভাইকেও দিয়ে দেয়, সাথে সাথে আমি যেহেতু 5 থেকে 6-এ পরে হায়ার সেকেন্ডারিতে আসছি, তখনও সে আমাকেও দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা তো দেখা যাচ্ছে যে ভাইয়ের কারণে আমিও ওই রেসিডেন্সিয়ালে পড়া হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে যে বাবা মানে আমি যখন স্কুল শেষ মানে প্রথম সময় পরীক্ষা দিয়ে যখন যেতাম, আমি সারাক্ষণই বাবার সাথে থাকতাম। আমার সাথে বাবার অ্যাটাচমেন্টটা অনেক বেশি ছিল। তো যেমন শুক্রবার দিন আমরা কক্সবাজারে প্রতি শুক্রবার দিন বিকালবেলা বিচে যেতাম। তো বাবা আমাকে প্রতি শুক্রবারই নিয়ে যেত যে না ও যেতে চায়। তো আমার তার হাত ধরেই আসলে আমি সবসময় যতদিন বেঁচে ছিলেন ওই জায়গাটায় প্রায় 5-6 এই জায়গাটাতে সবসময় আমি প্রতি উইকেই বিচে যেতাম বাবার সাথে। খুবই অল্প বয়সে বাবা চলে গেল, পরবর্তীতে পড়াশোনা বা জীবনযাপনে কিছু বাধা তো এসেছিল অবশ্যই, সেগুলো কেমন ছিল? অনেক, যেহেতু আমাদের সোশ্যাল ডায়লামাটা এইরকম, আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফ্যামিলির কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তার পাশাপাশি যেহেতু গভর্নমেন্টে সার্ভ করেছেন আর্লি স্টেজে, ওনার অনেক প্রশংসা ছিল। গভর্নমেন্টও আমাদেরকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করেছে। তো এইভাবেই আসলে কিছু সেভিংস, কিভাবে একটু মানিয়ে নিয়ে চলা, বিলাসিতাকে একটু কন্ট্রোল করে যতটুকু একটা বলে না যে মা আসলে জিনিসটাকে যেভাবে আগিয়ে সামনের দিকে সবাইকে প্রতিষ্ঠা করার জন্য নিয়ে যাওয়া, এইভাবেই আসলে সংগ্রামটা হয়েছে। এই বিষয়গুলো আসলে বড় হয়ে আসলে অনেক প্রভাব ফেলে, যে একটু বিলাসিতাকে কম্প্রোমাইজ করে একটু নিজেরা একটু ভালোভাবে চলতে পারা, একটু অল্প কিছু নিয়েই আসলে খুশি থাকতে পারা, এটা অনেক কিছুই আসলে। একটু ছোটবেলায় স্কুলের কথা শুনছিলাম, কক্সবাজারে যেহেতু আসলে স্কুল জীবন কেটেছে, স্কুল জীবনের কিছু স্মৃতি, কিছু শিক্ষক, কিছু বন্ধুদের কথাও শুনতে চাই। প্রাইমারিতে যখন পড়তাম তখন ওই প্রতি বৃহস্পতিবার দিন হাফ ক্লাস হতো। সো 12টার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সবাই হল রুমে। আচ্ছা তো ওই সময় আমাদের সব ওই ক্লাস কি থাকে 1 থেকে 5 পর্যন্ত সবাই একটা অডিটোরিয়ামে আসে। তারপর ওখান থেকে ওখান থেকে হাত তুলতে নাম বলে দেয় স্যাররা, এই তুমি গান গাও, তুমি ছড়া করো। তো আমাকে স্যাররা সব সময় ডাকতো, আচ্ছা আরিফ একটা কৌতুক বলো। আচ্ছা তো আমার আসলে ছোটবেলায় যেহেতু আমি খুব একটু থাকে না যে একটু নরম সরম ছিলাম, একটু শান্ত, বেশি একটা অল্প বেশি না, তারপর আমাকে দিয়ে আমি যখনই দাঁড়াতাম সবাই হেসে দিত। আচ্ছা এটার কারণ কি ছিল? এটার কারণ হচ্ছে আমি একটু বেশি একটা খুব চুপচাপ থাকতাম, তো আমি আবার কৌতুক করব, এইটাই আসলে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো এইভাবে আর কি জিনিসগুলো হয়। আর আমার স্কুলের যে ফ্রেন্ডরা, এটা তো কিছু লোকাল ছিল, আবার কিছু হচ্ছে হলো গিয়ে কলোনির ফ্রেন্ড ছিল, আবার সরকারি চাকরিতে যারা ছিলেন ওখানে তারা, হ্যাঁ ওরা ছিল আর কি। তো ওখানে একটা জিনিস একটু ছোট করে বলি, ছড়া যখন হতো তো আমরা জেনারেলি তো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এরকম করে আমরা বলতাম, কিন্তু যেহেতু এখানে লোকাল তো চিটংয়ের ভাষায় এই জিনিসটা বলতো যে আরা নদী চলে বাঁকে বাঁকে, এডের নাকি নদী আর হাঁটু জল থাকে। তো জিনিসটা ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে এই কবিতাগুলো শোনা যেত। তো ওই আমাদের একটা ফ্রেন্ডই এরকম করে বলতো। তো জিনিসটা যেহেতু এটা শুদ্ধ ভাষা, এটা লোকাল ল্যাঙ্গুয়েজে, এটা আমরা খুব এনজয় করতাম সবাই মিলে। তো ওই ফ্রেন্ডকেও আমরা ডাকতাম আর কি, যে এই ছড়াটা বলতো, আবার বল না। এরকম খুবই মজার মজার অনেক স্মৃতি থাকে। আর বিচের কথা কি বলবো, মানে সাগরের পার আমি সাঁতার শিখেছি সাগরে। আচ্ছা কিভাবে সেটা, ওই যে জোয়ার যখন চলে যায় তখন কিন্তু একটা ক্যানেলের মতো তৈরি হয়, ওই ক্যানেলের বুক সমান পানি থাকে, তো ওখানেই আমরা ছোটবেলায় ওখান থেকেই শেখা। এরপরে সাগরে তো অনেক মানে মজা লাগে যখন আমার অন্যান্য ফ্রেন্ডরা যখন শুনি যে দেশে গ্রামে পুকুরে, আমিও তো পুকুরে সাঁতার শিখেছি। হ্যাঁ, কিন্তু কক্সবাজার যেহেতু আমরা সাগরের, ওই যে জোয়ার যখন হয়ে যায়, ভাটা যখন চলে আসে তখন ক্যানেল হয়, ওখানে আমরা সাঁতার দিয়ে শিখলাম আর কি। তারপরে খেলার মাঠ ছেড়ে এবার একটু স্কুলের গণ্ডিতে নিয়ে আসি, পড়া টেবিলে নিয়ে আসি। পড়াশোনায় কেমন ছিলেন? আর পড়াশোনা বরাবরের মতো মিডিয়াম, আমি অনেক খুবই না, তবে
কম পড়াশোনা করতাম, Result ভালো হতো। একটু মোটামুটি ভালো হতো। এটা তো ভালো তাহলে। মেধাবী হ্যাঁ, ছিলেন। একটু ভালো হতো, কারণ হচ্ছিল কি আমি একটু টেকনোলজি রিলেটেড আচ্ছা। এই জায়গাগুলোতে, যদিও আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি, বাট আমার কাছে সব সময় টেকনোলজি এবং কিভাবে প্রবলেম সলিউশন, কারণ আমার ক্লাস 6, 7, 8 এই সেকশনে, যেহেতু আমি রেসিডেন্সিয়ালে পড়েছি, তো ওটা খুব রেস্ট্রিক্টেড ছিল আর কি, একদম আচ্ছা। সবকিছু নিয়ম মতো সকালবেলা ফজরের নামাজ পড়া, তারপরে ম্যাথ করা, তারপরে ব্রেকফাস্ট, তারপরে স্কুল, তারপরে Discipline life একদম ফুললি ডিসিপ্লিন। সো যেহেতু আমি বাই ডিফল্ট ভাইয়ের কারণে ওখানে চলে গিয়েছি, তো এই কারণে আমার ওই সময়টা খুবই ডিসিপ্লিন ছিল, এবং আলহামদুলিল্লাহ ওখানে যেহেতু অনেক ভালো ভালো আমার ফ্রেন্ডরা সবাই মোটামুটি, কারণ ওইটা স্কুলটা সব জেলা থেকেই মোটামুটি যারা ভালো প্রমিসিং ওরা ওখানেই পড়াশোনা করতো, তো যেহেতু সারাক্ষণই হচ্ছিল গিয়ে রেসিডেন্সিয়ালে সবার সাথে থাকা, তো ওই মাইন্ড শেয়ারিং, এক্সচেঞ্জ, এই জিনিসগুলো প্রচুর পরিমাণ হতো। আচ্ছা, বা এরকম একটা সময় আসলে এমিল লাইফটা সেট করেছিলেন যে আপনি বড় হয়ে কি করবেন বা কি করতে চান, বা কোনো পরিকল্পনা, কোনো স্বপ্ন? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে একটা জায়গায় ডিটারমাইন ছিলাম যে আমি এমন ইম্প্যাক্টফুল কিছু করব যেটা কিনা আসলে খুব রিকগনাইজ করা যাবে, যে না আচ্ছা। একটা ইনোভেশনস বা এরকমই, যেটা ছোটবেলা থেকে আমি স্কুলে মানে স্কুল লাইফে তো আমি একদম খুবই ডিটারমাইন ছিলাম, কারণ থাকে না যে খেলার মাঠে থেকে আমি ওখানে চিন্তা করতাম যে আসলে ব্রাউজিংটা কিভাবে করা যায়, আমি কিন্তু ল্যাবেই বেশি ছিলাম। এত ছোটবেলায় একটু ভিন্ন চিন্তা কেন? কোনো কারণ আছে? কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন? আসলে বাবা লেখালেখি করতেন, তো দেখা যেত যে উনি অফিস থেকে এসে 8টা 9টা পর্যন্ত ওনার টেবিল চেয়ার এগুলো আচ্ছা। খুবই সেপারেট ছিল, তো উনি একটু লেখালেখি এই জিনিসগুলো তো উনি খুবই ছিল, তো আমার কাছেও ওই জিনিসটা খুব ইন্সপায়ার করতো যে বাবা কোনো একটা জিনিস করছে, আমারও আসলে এই কাছাকাছি কিছু একটা করতে হবে। তো ইনোভেশনের দিক দিয়ে আমার খুবই প্রবলেম সলভিংটা আমার জন্য আচ্ছা। সবসময় খুব যে কোনো প্রবলেম, interesting, হ্যাঁ, হ্যাঁ। খুব ইন্টারেস্টিং মনে হতো। আমরা যখন হোস্টেলে পড়াশোনা করতাম আমরা খাবার খেতাম, তো আমাদেরকে সবাই একটা ডাইনিং এরিয়াতে নিয়ে যাওয়া হতো, সবাই ব্যাচে ব্যাচে করে। আচ্ছা, তো ওইখানে দেখা গেছে যে আমি এই খাবার টেবিলে সবসময় ওই গ্লাস আর পানির বোতলের একটা কম্বিনেশনটাকে অফ করে দিলাম। তো আমি বললাম যে স্যার আমরা গ্লাসে পানি খাবো, এখানে কোনো বোতল ইউজ হবে না, কারণ ওখান থেকে ডিটারমাইন করা যেত ওকে। যে এর বোতলে পানি বেশি, ওর বোতলের পানি কম, তো এরকম আর কি আমাদের, কারণ ওটা আবার ধুতে আবার কষ্ট হতো সবার, তো সবাইকে তখন স্যারকে আমি বললাম যে স্যার আমরা সবাই যদি একটা ভালো গ্লাসে যদি থাকে তাহলে সবাই কিন্তু আমরা একইভাবে ওটা আমাদের করতো, তখন সবাই ইন্সপায়ার। তো এখান থেকে ছোট ছোট করে আসলে আসা। যেই জায়গাটায় ছিলাম, আপনার পড়াশোনা নিয়ে কথা বলছিলাম, স্কুল জীবন পার করে কলেজ জীবনটা কোথায় কেটেছে সেটা একটু শুনবো। কলেজটা হচ্ছিল গিয়ে তখন আমার বড় ভাই অলরেডি এসএসসি শেষ করে ঢাকায় শিফট হয়ে আসে। আচ্ছা আমার মা আমার বোন কক্সবাজারেই থাকেন। আচ্ছা যেহেতু আমার ছোট বোনটা কক্সবাজার গার্লস স্কুলে পড়ছিল, এর পাশাপাশি আমার চাচা উনি শেরেবাংলা একে ফজলুল কলেজের প্রফেসর ছিলেন আচ্ছা বরিশালের। আচ্ছা তো যেহেতু আমি একটু ভালো পড়াশোনাতে একটু করছিলাম, তো তখন উনি আমাকে ডেকে নিয়ে যায়, বলছে আরিফ তুমি আমার এখানে এসে পড়াশোনা করো, যেহেতু কক্সবাজারে তখন একটু অস্থিরতা চলছিল, তো তখন আমি বরিশাল শেরে বাংলা ফজলুল কলেজে 2 বছরের জন্য আচ্ছা, বরিশালেও যাওয়া হয়েছে? হ্যাঁ, আমার বরিশালে যাওয়া হয়েছে। কেমন ছিল ওই 2 বছরের জার্নি? ছোট পড়াশোনা তো বেসিক্যালি ওখানে আমার ফুপুর বাসায় আমি পড়াশোনা করি, খুব ইন্টারেস্টিং, মানে একদমই কক্সবাজার কালচার থেকে ওইখানে যাওয়া এই জায়গাটা ছিল। তারপরও খুব চমৎকার কেটেছে, নতুন বন্ধু, নতুন এলাকা, তো ওটা দেখতে দেখতেই না 2 বছর চলে গেল। সো দেখা গেছে যে ফার্স্ট ইয়ার ফাইনাল দেওয়ার পরে কক্সবাজার চলে আসতে হয়েছে আবার এখানে, তো যাওয়া আসার ভিতরেই ছিলাম আমি। সো তারপরও এখানে একটা নতুন কমিউনিটি, নতুন এলাকা, সবকিছু মিলে খুব ইন্টারেস্টিং। বিভাগে পড়াশোনা করছিলেন? কোন বিভাগে? কমার্স নাকি? কমার্সে। কমার্সে, আচ্ছা। কমার্সে পড়াশোনা করেছি। আমার সব বরাবরই আমি মানে আমার ওই জায়গাটা একটু ছিল যে আমি একটু বিজনেস সেন্ট্রিকে থাকবো। এটা যেহেতু আমার চাচা, আমার ফুপার সবাই গভর্নমেন্ট সার্ভিস
করেছেন। আচ্ছা। তো পরবর্তী আমি একটু আমার কাছে মনে হয়েছে এই সেক্টরটা এই জায়গাটা পরিবার কতটুকু সাপোর্ট দিয়েছিল, যেহেতু আসলে সবাই একটা সিকিউর চাকরি চায়, আপনি সেখানে আসলে যেহেতু পরিবারের বাকিরাও সরকারি চাকরি করছেন, তারাও কিন্তু প্রত্যাশা করে যে আপনিও একই লাইনে হয়তো যাবেন, কিন্তু আপনি দেখা যাচ্ছে একটু একটা রিস্কি আমি বলবো বিজনেস করবেন, একটা নতুন করে সবকিছু শুরু করবেন, তো পরিবার কেমন সাপোর্ট দিল? এই জায়গাতে আমি একটু সংযোগ করতে চাই লাবণ্যর সাথে, সেটা হচ্ছে একই সাথে আপনি যেমনটা বলছিলেন যে অনেক ইচ্ছাকে আপনি পরিমিত করে আপনাকে জীবন চালাতে হচ্ছিল, সেই জায়গা থেকে বিজনেসে কিন্তু একটা অর্থনৈতিক সাপোর্টও দরকার হয়। দুটো জায়গা কিভাবে ম্যানেজ করলেন? খুবই চমৎকার কোশ্চেন এবং কঠিন। আমি গ্র্যাজুয়েশন শেষ করার পরে কিন্তু আমি জবে ঢুকি, অ্যাজ ইউ সেড, যে কারণ ফ্যামিলি সেই জায়গাটা কিন্তু খুবই সংকুচিত, যে আমরা খুব বিলাসিতা করতে পারবো না, লিমিটেশন থাকতে হবে। তো ওই জায়গাটা থেকে কিন্তু আমি প্রথমে কিন্তু জবে ঢুকি। আচ্ছা, তারপরে কিন্তু আমি যখন 14 বছরের 16 বছর একটা এক্সপিরিয়েন্স হলো, কিন্তু আমি তখন থেকে কিন্তু ডিটারমাইন্ড ছিলাম যে আমি একটা সময় গিয়ে আমি বিজনেস করবই। আচ্ছা। বাট এটা হয়তো আমার ভিতরে ছিল, আমি কখনো কাউকে এক্সপ্রেস করিনি বা ফ্যামিলিকেও বলিনি। পরবর্তীতে এসে আসলে আমি ডিটারমাইন্ড যে না, আমি এখানেই। তাহলে আপনার চাকরি জীবনের একটা অভিজ্ঞতা হ্যাঁ, অবশ্যই, রয়েছে। অবশ্যই। আপনার বিশ্ববিদ্যালয় জীবন কোথায় কেটেছে? আমি যখন ওখান থেকে শেষ করে আমি ঢাকায় চলে আসলাম, তখন আমরা সবাই ঢাকায় শিফট। কারণ আচ্ছা। এর আগে কি ঢাকা আসা হয়েছিল? হ্যাঁ, এর আগে তো অবশ্যই আসা ঢাকা যাওয়ার হয়েছে। মধ্যে হ্যাঁ, ছিলেন, কারণ আমার আচ্ছা। ফুপুরা সবাই এখানেই আছে, ফুপুরা মামা আমার সবাই এখানেই থাকেন। তো ঢাকায় শিফট হয়ে আসলাম। ঢাকা আমি তেজগাঁ কলেজে পড়াশোনা করলাম। কোন বিষয়? ম্যানেজমেন্টে। আচ্ছা, ওখানে পড়াশোনা করলাম এবং ওই যে সিমিলার বরিশালের মতোই গল্প। আমার ঢাকা কক্সবাজার এই জার্নিটা সবসময় ছিল আর কি। তো পরবর্তীতে আমরা ফুল ফ্যামিলি আমরা শিফট হলাম 2010 সালের দিকে। আচ্ছা, ততদিন আপনার পড়াশোনা শেষ? ততদিন আমার পড়াশোনা শেষ। আমরা, কারণ আমার ছোট বোন ওখানে পড়ছিল, ও এখানে আসলো। ও সিমিলারলি প্রথমে, যেহেতু আমাদের কক্সবাজারে কিছু জায়গা সম্পত্তি কিছু ছিল, তো এই কারণে আসলে আমাদের ব্যাক এন্ড ফোর্থ করতে হয়েছে। তো যখন আমার বোনেরও শেষ হয়ে গেল, তখন আমরা ওখানে কিছু অ্যাসেট ছিল, আমরা ওগুলো আমরা সেল করে একদম পুরোপুরি আমরা ঢাকাতে মাইগ্রেট করলাম। রাজশাহী, নওগাঁ, বরিশাল, কক্সবাজার, তারপর ঢাকা। চমৎকার। এই জার্নিটার মধ্যে আমার যে বিষয়টা আসলে খুব জানতে ইচ্ছে করছে, যে অন্য সময়গুলোতে আপনি বিভিন্ন জেলা শহরে থেকেছেন, বিভাগীয় শহরে থেকেছেন, কিন্তু এই যে রাজধানী শহরে এসে আমরা বলি না দেশের বাইরে গেলে একটা কালচারাল শক হয়, সেরকম কোনো শক ফিল হয়েছিল? যে সাপোজ আপনার ভাষাটা নিয়ে একটু বন্ধুরা একটু মজা করছে, একটু চমৎকার, এই জায়গাটা একটু শুনি। তিন ধরনের ল্যাঙ্গুয়েজ, অ্যাডাপ্টেবিলিটিতেও একটা বিশাল। যখন কক্সবাজার থেকে বরিশাল গেলাম, তখন কিন্তু আমার পুরো রাস্টিক্যালি জিনিসটা চেঞ্জ হয়ে গেল, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একদমই ওখানে গিয়ে হলো। আবার ওখানে থাকা অবস্থা, আমি যখন কক্সবাজার এবং ঢাকা যখন দুদিকেই যখন আসা যাওয়া করছিলাম, তখন আমার মনে হয় অনেক কথাবার্তা, যখন আমার ফ্রেন্ডরা অনেক মজা করতো আর কি। তো হ্যাঁ, অবশ্যই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে এবং টোনেও আসে, এই যে কি করছো যে, বা এরকম জিনিসগুলো, এগুলি নিয়ে ফ্রেন্ডরা অনেক সময় মজা করতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছিল গিয়ে কক্সবাজারে শৈশবটা হওয়ার কারণে এবং ওটা আমার বেজ হওয়ার কারণে 70% ফ্রেন্ড আমার সাথে খুব ভালো সম্পর্ক রাখতো। আচ্ছা। শুধুমাত্র একটা সবচেয়ে ফেসিলিটেট করা হতো, দোস্ত কক্সবাজার যাব, 2টা রুম একটু বুক করে দেন। এইটা প্রচুর পরিমাণ রিকোয়েস্ট। সপ্তাহে 10 জন ফোন দিলে থাকে তো, যে প্রথমে গ্রেটিং করে, তারপর বলে প্রথমে দোস্ত শুক্রবার দিন অনেক জায়গায় ফোন দিছি, কোথাও রুম নাই, একটু ম্যানেজ করে দেন। এটা কি অন্য কোনো কারণ ছিল যে আপনি শুধু কক্সবাজারে সেই কারণে, নাকি আপনি হোটেল ইন্ডাস্ট্রির সাথেও সংযুক্ত ছিলেন কোনো সময়? ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি গ্র্যাজুয়েশন ঢাকায় ছিলাম, তখন আমি ব্যাক এন্ড ফোর্থ তো কক্সবাজারে ছিলাম। তখন ওখানে তো আমার পরিচিত বড় ভাইরা ওনারা ট্যুরিজমের বিজনেস করতো। তাছাড়া তো ওইখানকার যেহেতু লোকাল সবাইকে আমার মোটামুটি চেনা জানা আছে। কোনো হোটেলের রিসেপশনে যারা কাজ করে তারা কিন্তু সিমিলারলি আমাদেরই ফ্রেন্ড সার্কেল বা তার বড় ভাইরা, তো সবার সাথে একটা গন্ডি
বন্ডিং। কক্সবাজার তো খুব বড় এলাকা না, খুবই ছোট এলাকা, একজন আরেকজনকে চিনে, ছোটবেলা থেকে বড় হলে সবাই সবাইকে চিনে, Communication-টা আসলে build up কমিউনিকেশনটা, হয়েছে। কমিউনিটিটা খুবই মানে স্মল এবং সবাইকে চেনা যায়। কেউ আজকে সিগালে তো কালকে আরেক জায়গায়, আচ্ছা, এরকম করে শিফট করতেছে, তো বললেই ম্যানেজ করা যেত। আচ্ছা। তো সিমিলারলি যেমন কক্সবাজার একটু পরিচিত মানুষ যদি ওইটা বলে দেয় তাহলে একটু কনফিডেন্টটা পায়, জার্নিটা ভালো থাকে, ট্রাভেলটা স্মুথ হয়। একদমই তাই। তো এই নিরাপত্তার দিক দিয়েও চিন্তা করে যে না ঠিক আছে আমার একজন পরিচিত আছে, সো গুড টু গো। সো ব্যাপারটা ওইরকম। আজকের তো ওই পর দিক দিয়ে থেকে- আমি অনেক বেশি সবার সাথে ইন্টারকানেকশন ছিল। আজকের পর থেকে মাসুক মনে হয় এটা আমরাও করবে, ভাববো। এটা মনে হয় আমি বেশি বুঝতে পারছি। তো একটু জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের সবার জীবনে ক্যারিয়ার, এই টাইমটা ভীষণভাবে আমরা আসলে একরকম চিন্তায়ও থাকি যে কিভাবে কি করব, কি শুরু করব। তা আপনার যেহেতু শুরু হয়েছে একটা চাকরি জীবন দিয়ে, কোথায় জয়েন করলেন সেটা নিয়ে একটু শুনতে চাই, একটু এক্সপিরিয়েন্স জানতে চাই। আমি ছোট করে বলি, আমি প্রথমে গ্র্যাজুয়েশন শেষ করে আমি সানএনসি হলিডেসে ছিলাম। সানএনসি হলিডেসে হচ্ছিল গিয়ে এদের জাহাজটা হচ্ছিল গিয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যায়। আচ্ছা তো ওই জাহাজের হেড অফিসটা ছিল হচ্ছে ঢাকাতে। তো আচ্ছা আমি গ্র্যাজুয়েশন শেষ করে ওখানে জয়েন করি অ্যাজ ইজ এক্সিকিউটিভ হিসাবে, কারণ ওখানে পুরো মেনটেন করতে করতে, এবং যেহেতু আমার কক্সবাজারে ছিলাম, আমার হোটেল ইন্ডাস্ট্রি পড়তে অনেকটা দুর্বলতাও ছিল। আচ্ছা আচ্ছা সো তখন আমি ওই 2010 সালে মহাখালীতে যে ইনস্টিটিউট যেটা আছে, ইনস্টিটিউটে আমি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কোর্সটাও করি, আচ্ছা যেটা করে রাখি যে এটা, কারণ আমার প্যাশন লাগতো যখন আমি, কারণ বাসা থেকে বের হলেই আমার বড় ভাইদেরকে দেখতাম স্যুট বুট পরে শৈবাল থেকে বের হচ্ছে এক একজনের, সবাই খুবই মানে গ্ল্যামার লাগতো অনেক। তো এই জবটাকে অনেক গ্ল্যামার মনে হয়। আচ্ছা তো তখন থেকে আমার প্যাশন ছিল একটু হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যদি থাকা যায়। তো ওইখান থেকে আর কি সানএনসি হলিডেসে জয়েন করা, তার পাশাপাশি ট্রেনিং করা। তো ট্রেনিং করতে গিয়ে আমি ওই গ্যালিলিও টিকিটিং সিস্টেমটাও বুঝলাম, কিভাবে ইন্টারন্যাশনাল টিকিটিংগুলো করে, ওই জিনিসগুলো আমি জানলাম। এবং ট্যুরিজমে যেটা হয় কি না, যে ভ্রমণের কারা যাচ্ছে, খুবই একটা ভালো একটা একটা ভালো কমিউনিকেশনসের একটা স্তরের মানুষরা যাচ্ছেন, তখন কমিউনিকেশন যখন করে খুব ভালো লাগতো। আচ্ছা। যে ওই ভাইটা যাচ্ছে, অমুকটা যাচ্ছে, তো তাদের জন্য রুম বুকিং করা বা সবকিছু করে দেওয়া, এটা খুব এনজয় করতাম। তো ওইখান থেকে আসলে আমার ক্যারিয়ারটা শুরু হয়েছে। কতদিন কাজ করলেন সানএনসিতে? সানএনসিতে প্রায় দেড় বছরের মতো। তারপর ওখান থেকে কাজ করতে গিয়ে আসলে এরপর একটার পর একটা স্টেপ আসলো। জি আমরা আচ্ছা। শুনতে চাই। তারপর হচ্ছে ভাই আসলো এখনই.com ট্রাভেল। সো এখনই.com বেসিক্যালি ই কমার্স, তার পাশাপাশি বিভিন্ন ফ্যাশনস গ্যাজেটস থেকে শুরু করে সব কিছু করতে, তার পাশাপাশি প্যারালেলি ওনারা শুরু করলেন এখনই ট্রাভেল। আচ্ছা তো এইখানে কি হয় যে তখন নতুন 2012 সালে আমরা সবাই একটু ইন্টারনেট ফ্রেন্ডলি হচ্ছিল সব কিছু, তখন ওই বুকিং করলে যেন আমরা ওই ব্যাক এন্ডে আমরা হোটেলগুলোকে রিজার্ভেশনগুলো দিতে পারতাম। তো ওই সেকশনে আসলে আমার কাজ করা, তো ওখান থেকে শুরু করে এখনই ট্রাভেলে চলে আসলাম। সেখানে তারপর? কতদিন? সেখানে প্রায় 6-7 বছরের মতো। 6-7 ওখানে একটা বছর। লম্বা সময়। ওখানে একটা লম্বা সময়, কারণ ওইখানে এখনই ট্রাভেলে কাজ করতে করতে যেহেতু ওদের অন্যান্য ক্যাটাগরিগুলো ছিল, গ্যাজেট, ফ্যাশনস, এই জিনিসগুলো ছিল, তার সাথে সাথে আমি ওগুলোতেও শিফট করা শুরু আচ্ছা করি। আচ্ছা আচ্ছা যেহেতু আমার ট্রাভেল তো আমার জন্য খুবই ইজি ছিল, খুবই ইজি কমিউনিকেশন ছিল, আমার কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষাও ছিল, তার পাশাপাশি আমার কমিউনিকেশনসটাও ইজি ছিল। তো ওদিক থেকে তার আমার অত বেশি চ্যালেঞ্জ হয়নি। আচ্ছা সো ম্যানেজমেন্ট চিন্তাগুলো যে ওর ক্যাপাসিটিটাকে আরেকটু ডাইভার্স করা যায় কিনা, তো পরে আমাকে অন্যান্য ক্যাটাগরিতে শিফট করা হলো। আচ্ছা। আমার তো মনে হয় আপনার বিজনেস করতে গিয়ে এই লার্নিং গুলো অনেক কাজে লেগেছে। মানে আমার তো একদমই, মানে আমি প্রত্যেক যেমন প্রথম এখনই.com সানএনসি হলিডেজ একটা ট্রাভেল ইন্ডাস্ট্রিতে, ওখানে একটা কমিউনিকেশনস ছিল, তারপরে ট্রাভেল ইন্ডাস্ট্রি, তার পাশাপাশি আমি সাজগোজে ছিলাম, আচ্ছা। অনেক দিন কাজ করেছি হেড অফ স্ট্র্যাটেজি এবং বিজনেস ডেভেলপমেন্টে, সাপ্লাই চেন ওখানে। তারপর আমি বিজনেস অ্যানালিস্ট হিসেবে সিঙ্গাপুরে একটা কোম্পানিতেও কনসালটেন্ট হিসেবে কাজ করেছি প্রায় 6-7 মাস। তারপর বি প্রপার্টি। সো এগুলি মোরলেস আমার গ্রোথ, কিন্তু আস্তে আস্তে আমি ম্যানেজমেন্ট এই প্রত্যেকটা জিনিস সবগুলো সেক্টরে আপনার সবগুলো experience, হ্যাঁ। এক্সপার্টিস আছে। তখন হলো কি যে যখন আসলে থাকে না যে আমি তো দেখছি যে জিনিসগুলো কিভাবে হাউ ইট ওয়ার্কস। সো আমার কাছে তখন পর্যন্ত, যখন আমি এখনই.com থেকে অন্য জায়গায় শিফট করলাম, তখন আমাকে সবাই পুশ করতেছিল যে ইউ আর ভেরি পটেনশিয়াল, আপনি নিজে কোম্পানি স্টার্ট করেন, কিভাবে কি করা যায়, উই উইল হেল্প ইউ আউট, এরকম থাকে না, ওয়েল উইশারটা থাকে। তখন আমি বললাম যে না, আমার আরেকটু দেখতে হবে। ওকে
তখন আমি ফুললি কনফিডেন্ট ছিলাম না। এরপরে যখন আরো কয়েকটা অর্গানাইজেশন আমি পাস করলাম, তারপর গিয়ে আমি চিন্তা করলাম যে না, দিস ইজ দ্য রাইট টাইম। সেটা কোন সালে? এটা 2023 থেকে আমি স্টার্ট করেছি। আচ্ছা, আচ্ছা, বি প্রপার্টির জবটা কত সালে? 2019 সাল থেকে। 19 সালে বি প্রপার্টির জবটা করতে গিয়ে কি আরো বেশি উদ্বুদ্ধ হলেন যে আসলে প্রপার্টি রিলেটেড কাজকর্মগুলো? একদমই, এটা মানে প্লেন টেক অফ করার মতো, মানে ক্যারিয়ার টেক অফটাও আমার ওইখান থেকে হয়েছে। কারণ কি আমি এখনই .com-এ তো অনেক ইয়া ছিল, তারপরে সাজগোজে কিছুটা সময় এখনই .com-এ এসে একদম একটা কনজিউমার প্রোডাক্টের সবচেয়ে আচ্ছা। ড্রিম প্রোডাক্টে চলে আসলাম। আচ্ছা, এখনই .com-এ বিক্রি হতো ফিজেট, টি শার্ট, Okay. অনেক কিছু। তারপরে সাজগোজে এটা আবার বিজনেস অ্যানালিস্ট হিসেবে আমি ডেটা নিয়ে কাজ করেছি, এটা নিয়ে কাজ করেছি, সেলসটাকে দেখেছি। এখনই .com-এ তো ডিরেক্টলি একদম সেলস, আচ্ছা। এবং ওই জায়গাটাতে তো একদমই হচ্ছিল গিয়ে হার্ডকোর আপনার রিয়েল এস্টেট প্রোডাক্ট, কারো নতুন কারো পুরানো, এই জায়গায় একটা টিম চালানো, একটা এরিয়া চালানো। তো ওইখানে তো মানে বিগার বাস্কেট প্রোডাক্ট, 1100 এমপ্লয়ি ছিল আমার আন্ডারে, 3-4টা এরিয়া আমি কভার করেছি, অনেক বড় একটা টিম ছিল। সো প্রত্যেকটা লেয়ার থাকে না। লিডারশিপের জায়গাটাও আপনার খুব স্ট্রং হয়েছিল সেই সময়। হ্যাঁ, আমি এটা ওন করেছি। যেহেতু ওই যে বললাম যে স্টার্টআপ কোম্পানিগুলোতে চাকরি করাতে খুব থাকে না যে কলিগদের সাথে খুব ক্লোজলি কাজ করা যায় এবং মাইন্ডসেটটা বোঝা যায় যে কাকে কোন জায়গা থেকে ওকে আপলিফট করতে হয়, মোটিভেশনটা এক্স্যাক্টলি কোন মোমেন্টামটা নিতে হয়। তাহলে হয় কি যে তার কাজে স্পিডটা বের হয়, তার ওখান থেকে জিনিসটা আসে। তো ওইটা ওই যে বললাম যে ক্লোজ ডোর যখন কাজ করা হয়, কোনো প্রবলেম সলভিং নিয়ে ব্রেইনস্টর্মিং করা হয়, এই জিনিসটা খুব মানে কাজে লাগে। আচ্ছা, চমৎকার। এমনিতে তাহলে শুরুটা একদম ইউএক্স প্রোল্যাপস দিয়ে। হ্যাঁ, আমি এখনই .com বি প্রপার্টি থেকে বের হওয়ার পরে বি প্রপার্টি থেকে ইউএক্স প্রো ল্যাবে যে ব্যাপারটা হচ্ছিল কি, এটা আমি চিন্তা করলাম যে যেহেতু বি প্রপার্টি এটা মিডিয়েটর হিসেবে কাজ করে প্রপার্টি বাইং সেলিং এর জায়গাটা থেকে, তো এই জায়গাটা থেকে আরো কিভাবে স্ট্রিমলাইন করা যায়। কারণ বাংলাদেশে প্রপার্টি সেল করতে হলে, ইফ ইউ ওয়ান্ট টু সেল ইউর প্রপার্টি ইন এ ক্রাইসিস মোমেন্ট, ইট উইল টেক 6 to 7 মান্থ। এটা পৃথিবীর কোথাও হয় না। আচ্ছা, মানে এটার কারণ কি? দায়িত্ব নিয়ে বলছি যে পৃথিবীর কোথাও 6 মাস সময় লাগে না বাংলাদেশের সব। কিন্তু এই যে 6 মাস সময় লাগার কারণটা কি? কারণ হচ্ছে অনেকগুলো লেয়ার আছে। জি। আমাদের আপনি যদি কোনো প্রপার্টি সেল করতে চান, প্রথম দিন থেকে আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সবাইকে জানানো, লিস্টিং করানো থেকে শুরু করে ওই প্রপার্টি একটা ভালো প্রসপেক্ট ভিজিট করতে আসা পর্যন্ত এই ডিউরেশনটা মিনিমাম 90 ডেজ লেগে যায়। আচ্ছা, কারণ সবারও তো ওই জায়গাটা, ওই বাসাটা ফিট হতে হবে। 18 মানে 3টা বেডরুম, 2টা, কারো আবার ইয়ার লাগবে, কিচেন আর এক্সট্রা ডিমান্ড থাকতে পারে, ফ্লোরের ব্যাপারে প্রেফারেন্স থাকতে পারে। তো সব কিছু ম্যাচ মেকিং করতেই আপনার 9 মান্থ লেগে যায় একটা প্রসপেক্টকে আসতে। তো প্রসপেক্ট থেকে আবার একটা নেগোসিয়েশন পয়েন্টে আসতে মিনিমাম 180 ডেজ সময় লাগে। আচ্ছা, তারপর আবার লিগ্যাল ভেটিং। সো আমরা এটাকে 3টা ফেজে ভাগ করি, আচ্ছা, প্রি সেল, সেল, পোস্ট সেল। ওকে, সো এই 3টা লেয়ারেই অনেক সময় লেগে যায়। সো আপনার যদি ভাগ্য ভালো থাকে, ভালো প্রপার্টিটা যদি ভালো থাকে, হয়তো বা ডিউরেশনটা কম থাকে, বা কারণ চিন্তা করে দেখেন একটা সেকেন্ডারি প্রপার্টিতে কিন্তু একজন কোনো না কোনো টেনেন্ট থাকে, ভাড়াটিয়া থাকে, তাই না? তাকেও তো একটা নোটিশের ব্যাপার থাকে, আবার লিগ্যাল পেপারসেরও একটা ব্যাপার থাকে। তো আপনি যদি খাজনা দেওয়া না থাকে বা আরও জিনিস যেগুলি না থাকে, তাহলে কিন্তু আপনাকে সময় মতো কিন্তু আপনি বের হতে পারবেন না। আচ্ছা। এটা তো হলো কাজের জায়গার এক্সপিরিয়েন্স, কিন্তু একটু যদি পেছনে ফেরাই, একেবারে এত জায়গায় আসলে কাজের এক্সপিরিয়েন্স থেকে, চাকরি জীবন থেকে আপনি নিজে বিজনেস শুরু করলেন, একদম শুরুর দিনটা থেকে কি পরিকল্পনা নিয়ে আসলে শুরু করেছিলেন, এবং কতজন আপনারা ছিলেন, বা কি বিষয় নিয়ে শুরু করবেন, আগাবেন, সবকিছু মিলে একটু শুনতে চাই। আমি বের হওয়ার পরপরই আমি ডিটারমাইন ছিলাম যে আমি বিজনেসটা করব, বিজনেসই করব। কারণ এই জায়গাটাতে আমি এটার ব্যাপকতা, মার্কেটটা, কারণ অনেক কিছু হতে পারে, কিন্তু রিয়েল এস্টেটের জায়গাটাতে এটা স্টেবিলিটি, মানে থাকে না যে মার্কেটটা বড় সাইজ, সবসময় এটা ডিমান্ড থাকবেই, এটা জন্মলগ্ন থেকে। রিয়েল এস্টেট মানে হচ্ছে পানি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবই রিয়েল আপনি এস্টেট। তখন থেকে ডিটারমাইন আপনি এটা এই জায়গাটায় কাজ করবেন। একদমই। আপনারা যারা ইনভেস্টর,
তারা আসলে কি দেখে সিদ্ধান্ত নেন যে কোথায় ইনভেস্ট করব, এবং একই সাথে যারা আসলে প্রপার্টি ওনার তারা কিভাবে সিদ্ধান্ত নেয় যে আপনাদের কাছ থেকেই তাদের ওই সার্ভিসটা বা তাদের ওই আদান প্রদানটা করবেন কিনা? প্রথম কোশ্চেনটা অ্যান্সার দিই, কোথায় ইনভেস্ট করবেন। জি। মানে এটা সবসময় এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে থাকলে এটা সবসময় আমাদেরকে সবাই জিজ্ঞেস করে। আমি মনে করি যে রিয়েল এস্টেট প্রোডাক্ট যখন আপনি কোথায় ইনভেস্ট করবেন, আমাদের নিরাপত্তার খাত, বাংলাদেশে 96% পিপল ইনভেস্টিং রিয়েল এস্টেট। আপনার কাছে যদি একটু টাকা থাকে, আপনি চাবেন যে কোথাও ল্যান্ড আছে, কোথাও ইয়ার্ড আছে। তো আমার সাজেশন হচ্ছে, যদি আপনার অনেক টাকা থাকে, মোটামুটি আপনি যদি একটু ইনভেস্ট করেন, আমি কমার্শিয়ালকে সবসময় প্রেফার করি। আচ্ছা আচ্ছা, কমার্শিয়াল যে থাকে না দোকান অথবা শপিং মলে কোথাও বা কোনো একটা প্লেস, এখানে আমি সবসময় এনকারেজ করি। এটা আপনি সবসময়, অনেকে বলে ল্যান্ডে, হ্যাঁ ল্যান্ড ভালো, কিন্তু আপনি কোথায় ল্যান্ড কিনছেন, সেটার গ্রোথ রেট কত হবে, এটা অনেক ক্যালকুলেশন এবং অনেক এক্সপার্টিজের এখানে ইনভলভমেন্ট থাকে। এবং এটা আবার আমি কেন কমার্শিয়ালের ব্যাপারে আমি সবসময় এনকারেজ করি, আমার নগরায়ণ হচ্ছে, কিন্তু আমাদের আরবানাইজেশনটা কিন্তু অনেক বাড়ছে। জি। সো মানুষ ডিসেন্ট্রালাইজেশনও যাচ্ছে। এখন কিন্তু আপনি শপিং মলের কথা চিন্তা করলে, পার্টিকুলারলি শুধু ওই শপিং মলেই আপনি যাবেন, নট নেসেসারি। আপনি কিন্তু পাশেরটা তো দিয়েও আপনার নিডটাকে ফুলফিল করতে পারেন কিনা, সেটা আপনি আগে ফার্স্টে প্রায়োরিটি করেন। আচ্ছা। এই মাইন্ডসেটটা আমাদের আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো আমি সবসময় বলি যে যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনি কমার্শিয়াল প্লেসগুলোতে ইনভেস্ট করেন। আচ্ছা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হলো গিয়ে ইনভেস্ট করেন ওই সব প্রপার্টিতে যে প্রপার্টি রিসেল ভ্যালুটা খুব ভালো। এখন রিসেল ভ্যালু আমরা কিভাবে বুঝি? ফুটপ্রিন্ট। আচ্ছা। ওই এলাকাতে কি পরিমাণ ফুটপ্রিন্ট আপনি ওই ডিমান্ডেবল থাকে। আচ্ছা। একটা এক্সপেনশন এরিয়াতে তো কখনোই তেমন বেশি এটা নগরায়ণ হতেও অনেক সময়ের ব্যাপার থাকে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে সবসময় আপনারা একটু ওই অ্যাসেসমেন্টগুলোতে থাকবেন, এবং অবশ্যই রিয়েল এস্টেট রিলেটেড যারা এই পেশায় যারা জড়িত, তাদের কনসালটেন্সিটা নেওয়া খুব ইম্পর্টেন্ট। আপনার অ্যাজাম্পশন হয়তো বা ভালো হতে পারে, কিন্তু যখন রিয়েল এস্টেট পার্সনরা যখন ওখানে আপনাকে হেল্প করবে, তারা কিন্তু অনেক কিছু বুঝেই তারা আপনাকে আরো প্রপার গাইডেন্সটা দিতে পারবে। এমনি আরো একটা বিষয় যদি এর সাথে একটু জানতে চাই, ধরেন কোনো সম্পত্তি, আমাদের দেশে যে কোনো সম্পত্তির দাম নির্ধারণের বিষয়টার ক্ষেত্রে কি কোনো চ্যালেঞ্জ রয়েছে? চমৎকার কোশ্চেন। আমরা ইউএক্সপো ল্যাবে যেটা করেছি, আপনি যখনই কোনো ক্রাইসিস, আপনার টাকাটা হয়তো বা দিয়ে আপনার ছেলে বা যে জেনারেলি যেটা হয় যে বিদেশে যাচ্ছে, সেজন্য টাকাটা, তার সম্পত্তিটা সেল করে, তারপর বিজনেসে কিছু ক্যাপিটাল দরকার, ওটা সেল করে উনি ক্যাপিটালটা ইনজেক্ট করে। তো সেক্ষেত্রে দেখা যায় কি না যে মানে যেহেতু আপনি ইনহেরিটেডলি ওন করেন, আপনি হয়তোবা জানেন এটা প্রপার্টি ভ্যালুটা কত হবে। তো এই প্রাইসিংটা জানাটা খুব ডিফিকাল্ট। আচ্ছা। যেহেতু আমাদের বাংলাদেশের মতো জায়গাতে গভর্নমেন্টের হয়তো একটা থাকে, কিন্তু ওটাকে বেঞ্চমার্ক ধরা যায় না। তো সেক্ষেত্রে আমরা ইউএক্সপো ল্যাব কি করেছি, যারা যারা যত বিক্রি করেছে তাদের একটা ডেটা আমরা কালেক্ট করছি। আচ্ছা, তো ওই ডেটা থেকেই আমরা প্রেডিক্ট করতে পারি যে আপনি ধানমন্ডিতে 1800 থেকে 2500 স্কোয়ার ফিটে একটা প্রপার্টি কিনলে এটা টেন্টেটিভ প্রাইস কত হতে পারে। আচ্ছা। এটা গ্রাফিক্যালি এটা কত দূর বাড়ছে, কত পার্সেন্ট করে বাড়ছে, এটা কি 1x বেড়েছে নাকি 2x নাকি 3x, এরকম করে আমরা একটা ডিটারমাইন করি। আচ্ছা। এতে আপনার হেল্পটা কোথায় হয়, আপনি যখন বায়ার ফাইন্ড আউট করতে চান, তখন কিন্তু আপনার একটা রেফারেন্স পয়েন্ট থাকে যে এই প্রাইসে এই এলাকাতে বিক্রি হচ্ছে, তার সাথে একটা নেগোসিয়েশনের একটা মিডল গ্রাউন্ড আপনি রেডি করতে পারেন। আচ্ছা। তো আমরা ইউএক্সপো ল্যাবের এই বাংলাদেশে ফার্স্ট, এটা বাংলাদেশে আমরা, কিন্তু পৃথিবীতে এটা অলরেডি আগে থেকে রেডফিন, জেলো, পাশের দেশে অনেক কোম্পানিগুলো অলরেডি করেছে। তো ওখান থেকেই আসলে আমরা ইউএক্সপোতে আমরা এই জিনিসটা প্রপার্টি ভ্যালুয়েশন কিভাবে করা যায় সেই জায়গাটা আমরা কাজ করছি এখন। স্যার, আপনি বাংলাদেশের মধ্যে অভ্যন্তরীণ অনেক জেলাতে বা অনেক মফস্বল শহরে এই সুবিধাটা আসলে কতখানি ডিপেন্ডেবল রিয়েল এস্টেট গুলো আসলে মফস্বল পর্যন্ত বা জেলা শহরগুলো পর্যন্ত যাচ্ছে কিনা? চমৎকার কোশ্চেন। এটা নিয়ে আমরা রিসেন্টলি কাজও করেছি। ডিসেন্ট্রালাইজেশনের ভিতরে চিটংকে আমরা সেকেন্ড প্রায়োরিটিতে ধরছি, কারণ ওখানে যে ঢাকার পরে। আর ডিসেন্ট্রালাইজেশন বলতে হচ্ছিল কি, আপনি যখন আরবান এরিয়াতে যখন যাচ্ছেন, তখন ওখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে ওখানকার কমিউনিটি এবং কালচারকে আপনার ওন করতে হয়। আচ্ছা। ফর এক্সাম্পল চিটংয়ে যে এখন যারা ওখানে প্রপার্টি
ডেভেলপমেন্টে যারা কাজ করছে তারা কিন্তু ওখানকার কোন সেগমেন্টে কোথায়, যেমন একটা খুলশি এরিয়াতে ওখানকার প্যাটার্নটা কি, ওখানে ফুড হ্যাবিট কালচার, এটা রিয়েল এস্টেট ইজ অল অ্যাবাউট আপনার লাইফস্টাইল। একদম একদম। তো আপনাকে ওই লাইফস্টাইলটাকে ওন করে তারপর কিন্তু আপনার প্রপার্টি ডেভেলপমেন্ট হয়, আচ্ছা। তারপর একটা কমিউনিটি ডেভেলপমেন্ট হয়। আপনার পাশের বাসায় কোন নেইবার্স কোথায় আছে তার বাচ্চা কিন্তু আপনার সাথে খেলবে, এটা কিন্তু ম্যাটার করে। সো আপনি কালচারালগত দিক দিয়ে একই সাথে আরেকটা বিষয় আসলে স্যার চলেই আসে যে সমাজের অগ্রগতির জন্যই তো আসলে এই ধরনের সার্ভিসগুলো। দেখা যায় যে যদি আপনারা শুধুমাত্র নির্ধারিত কিছু এলাকার দিকে খেয়াল রাখেন, অন্য এলাকাগুলো কিন্তু বঞ্চিত হয় এবং একই সাথে নির্ধারিত কিছু অংশগুলোই আসলে উন্নতির ছোঁয়াটা পায়। অবশ্যই, অবশ্যই। সেক্ষেত্রে আপনার সে কি? আমার কথা, আমি এই জিনিসটাকে এইভাবে দেখি যে চিটাগং বা ডিস্ট্রিক্ট এরিয়াগুলোতে বাই ডিফল্ট ডেভেলপমেন্ট হবে, জি। কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু কোশ্চেন্স থাকে যে ওখানকার যেমন প্রপার্টি ডেভেলপমেন্ট, আমি যদি এখন ফর এক্সাম্পল কোনো একটা ডিস্ট্রিক্টের কথা বলি, জি। সেই ডিস্ট্রিক্টে কিন্তু আপনার ওই সাপ্লাই চেনটাও ঠিক থাকতে হবে। কারণ শুধু তো আমি প্রপার্টি ডেভেলপমেন্টের সাথে তো প্রায় অনেকগুলো খাত জড়িত, রড বালি সিমেন্ট থেকে শুরু করে অনেকগুলো। তো আপনার কিন্তু ওই সাপ্লাই চেনটাও কিন্তু ওখানে থাকতে হবে। আচ্ছা। আমি নিজে থেকে গেলাম, আমি বিল্ডিং বানাবো, তাহলে তো আসলে হ্যাঁ, কিন্তু ওই পুরো সাপ্লাই চেইনের ম্যানেজমেন্টটাও ওখানে থাকতে হবে। তারপর কিন্তু ডেভেলপমেন্টটা কমিউনিকেশনসটা আসবে, এবং ওখানে ল্যান্ড অ্যাকুইজিশনের একটা ব্যাপার থাকে। সো অনেক কিছু জড়িত থাকে। যদি আমি বললাম যে চিটংটা, কারণ ওখানে একটা হাব আছে, ওখানে একটা ওয়েল ডেভেলপমেন্টের একটা প্রসেস আছে, আপনি তো সাপ্লাই চেইনটা চেইনটা আসলে তৈরি চেইনটাকে, করা যাবে। হ্যাঁ, চেইনটা যখনই আরেকটা জায়গায় যখন পটেনশিয়াল সবকিছু অ্যালাইনমেন্টটা থাকবে, তখনই কিন্তু একটা প্রপার্টি ডেভেলপমেন্টে যাবে। সাধারণ মানুষের কিছু প্রশ্ন করতে চাই, এটা আমাদেরও আসলে অনেক প্রশ্ন। আমরা হয়তো অনেক সময় জমি কিনছি, ফ্ল্যাট কিনছি, এই জায়গাটা নানান সময় আমাদের অনেক রকম ভুল হয়ে যায়, বা বুঝে উঠতে পারি না যে কোথা থেকে জমিটা কিনবো বা কিভাবে কিনবো, বা কোন রিয়েল এস্টেট থেকে কিনবো, এটা আসলে প্রতারণার শিকার হব কিনা, এরকম নানান বিষয় আছে একদম সাধারণ মানুষের। সেই জায়গাটা থেকে আপনার কোনো পরামর্শ, কোনো মতামত যদি থাকে? আমি ইউএক্সপ্লোর ল্যাবের পরেই কিন্তু আমি প্রপার্টি খবরটা শুধু এই জানা বা এই অ্যাওয়ারনেসের দিক থেকে চিন্তা করি, কিন্তু আমার প্রপার্টি খবরটাকে আমি ইন্ট্রোডিউস করি কত সালে এটা করি হচ্ছিল কি 2025 সালে। আচ্ছা। সো 24-এর লাস্টের দিকে 25 সাল থেকে আমার কাজ করা এখন পর্যন্ত ল্যান্ড না কিনে ল্যান্ড শেয়ার হয় বা এটা এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। লাস্টে আমরা রিয়েল ফেস অফ রিয়েল এস্টেট, যেটা বাংলাদেশে ফার্স্ট টাইম করেছি, তো এটাতে আমরা অ্যাওয়ারনেস ইভেন্টও করছি। আচ্ছা। এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের নেক্সট আপকামিং একটা ইভেন্ট আছে, ফিউচার লিডার্স অফ রিয়েল এস্টেট, যারা কিনা রিয়েল এস্টেটে যারা চাকরি করছে অনেক দিন ধরে সেলসে, তাদের অ্যাক্টিভিটি এবং পোটেনশিয়ালিটিটা কীভাবে আরও বাড়ানো যায়, তাদেরকে ওয়ার্কশপ ট্রেনিং দিয়ে এই জিনিসগুলো আমি করছি। একদম ওই জায়গাটা থেকে বাংলাদেশের ডেডিকেটেডলি রিয়েল এস্টেটের ইনফরমেশন জানার কোনো প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত তৈরি হওয়ার চেষ্টা হয়েছে, বাট এখনও পর্যন্ত ওইভাবে করে হয়নি। তো প্রপার্টি খবরের একটা ভিশন হচ্ছে আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখান থেকে মানুষ তাদের জানা না জানা সারাদিনের অনেক কোশ্চেন্স থাকে, সো এই এফিকিউগুলো যেন ওরা মানে আমরা বিস্তারিত তো ধরেন প্রপার্টি খবর থেকে জানতে পারবো, যারা আসলে এই বিষয় নিয়ে এখন খুঁজছেন তারা এই জায়গাটা, এই প্ল্যাটফর্মে আরো বেশি তথ্যগুলো পেয়ে যাবে। কিন্তু একদম সাধারণ মানুষের জন্য আপনার জায়গা থেকে আজকে রাঙা সকালে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো টিপস বা কোনো পরামর্শ থাকে আজকের দিনের? অবশ্যই আমি সব দর্শকদেরকে একটা জিনিস বলতে চাই, প্রপার্টি একটা স্বপ্ন থাকে সবারই, ছোট একদমই সবার একটা বাসস্থানের ব্যাপারে। তো এই ব্যাপারটাকে আমরা খুব বেশি কমপ্লেক্স না করি, এটাকে আমরা যতটুকু মিনিমামের ভিতরে, যেমন আমাদের একটা মিথ আছে, আমি যদি একটু বলি, যে সবাই বলে 1600 স্কোয়ার ফিট 1700 স্কোয়ার ফিট। আসলে স্কোয়ার ফিটটার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লিভিং রুমটা। আপনি আসলে কোন সাইজের লিভিং রুমটা আপনার জন্য ফিট হবে, আপনার বেড, আপনার ডাইনিংটা কিরকম হবে, আপনার কিচেনটা আসলে কতটুকু চাই। স্কোয়ার ফিটের চাইতে আমি সাজেস্ট করবো যে আপনারা আগে প্রপার্টি দেখবেন, সেখানে আপনার লাইফস্টাইলটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন কিনা সেটাকে দেখবেন। সো প্রাইসিংটা আপনি যেহেতু একটা লং টার্ম, এটা তো একটা লেগেসি, একটা আপনি একটা প্রপার্টি ওন করবেন, আল্লাহ না করুক আপনার কালকে হলো এটা ওন করবে কিন্তু আপনার ফ্যামিলি, তো ওটাকেও আপনি কনসিডার করতে হবে, যেটা রিসেল ভ্যালু তারা এটাকে দিয়ে কতটুকু সামনে এগিয়ে যেতে পারবে, ওটা ক্যাশ করতে পারবে। তো এই জিনিসগুলো অবশ্যই চিন্তা করা দরকার। আর তার পাশাপাশি হচ্ছে গিয়ে কনসালটেন্সি, আপনি রিয়েল এস্টেটের যে কোনো প্রোডাক্ট যখন যার থেকে কিনবেন, তাদের যেই রিয়েল এস্টেট কোম্পানিগুলো
তাদের একটা রেপুটেশন আছে। তো আপনি ওই ধরনের রিয়েল এস্টেট কোম্পানি থেকেই প্রপার্টিগুলো কিনবেন যাদের রেপুটেশন এবং তার প্রফেশনালিজম অনেক ভালো। হ্যাঁ, টাকা একটু বেশি হলেও সমস্যা নেই, কারণ এটা তো আপনার একটা অ্যাসেট। তো এই অ্যাসেটটাকে আপনাকে, কারণ সারা জীবনের মানুষের কষ্টের টাকা দিয়ে একটা সম্পত্তি সে এবং একটা স্বপ্নও থাকে, এবং ওই জিনিসটাকে, কারণ প্লেস মাইগ্রেশন সবসময় হবে, কিন্তু আপনাকে ওইটাকে যেন ভ্যালু হয়, আপনার ফ্যামিলি যেন ওটার থেকে একটা ভালো একটা আউটপুট পায়, এই জন্য সবসময় চেষ্টা করবেন এই জায়গাটাতে যতটুকু স্বচ্ছ ট্রান্সপারেন্ট রাখা যায়। একদমই তাই স্যার। লাবণ্য সাধারণ মানুষের হয়ে প্রশ্নটা করলে এবং আপনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। এবার আবারও আপনার কাছে ফিরতে চাই, প্রপটেক বাজ এর সাথে যুক্ত হওয়া এবং রিয়েল এস্টেটে আসলে কি ধরনের পরিবর্তন আনার উদ্দেশ্য নিয়ে আসলে যুক্ত হওয়া? ধন্যবাদ। আমি প্রপটেক বাজের কান্ট্রি হেড, এবং প্রপটেক বাজ হচ্ছে একটা সুপার অ্যাপ। এটা রিয়েল এস্টেট কমিউনিটির সব ধরনের প্রোডাক্ট, মানে ওয়ার্ল্ডের যত কোম্পানিগুলো আছে তারা কিভাবে রিয়েল এস্টেটটাকে সলভ করছে, এই ধরনের কমিউনিকেশনসগুলো ওই প্ল্যাটফর্মটা দেওয়া হয়। আচ্ছা। তো এখানে রিয়েল এস্টেটে পুরো গ্লোবালি এখানে সব রিয়েল এস্টেটের ওনার থেকে শুরু করে ম্যানেজমেন্ট লেভেলে সবাই ওখানে থাকেন, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি ওখানে একটা ভালো কমিউনিটি তৈরি হয়েছে। তো আমাদের দেশে যে অনেক সমস্যাগুলো ওরা অলরেডি অনেক আগেই সলভ করেছে। আচ্ছা। তো আমার উদ্দেশ্য ওই প্রপটেক বাজে এই প্ল্যাটফর্মটা বাংলাদেশে প্রতিনিধিত্ব করা, যে বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে তারা রিয়েল এস্টেট রিলেটেড, যেমন কনস্ট্রাকশনের একটা প্রসেসে আছে যে তারা যদি সফটওয়্যারটা ইউজ করতে পারে, ওরা যে সফটওয়্যার ইউজ করে সেটা যদি বাংলাদেশে ওরা যদি ইউজ করতে পারে বা ওখান থেকে শিখতে পারে, বা ওখানে একটা যিনি অলরেডি প্রবলেমটা সলভ করেছে উনি যদি এটা এখান থেকে শিখতে পারে, তাহলে তার জন্য তো খুব ব্লেসড। তো এই কমিউনিটিটাকে, এই নেটওয়ার্কটাকে আমার কানেক্টিভিটি করাটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, যেন বাংলাদেশের রিয়েল এস্টেটটা যেন আরও বেশি খুব সাস্টেন করে, ট্রাস্টওয়ার্দি হয় এবং ট্রান্সপারেন্ট হয়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যদি আমরা যদি গ্লোবাল কানেকশনটা যদি করে দিতে পারি। আচ্ছা। সো এই উদ্দেশ্য আর কি আমার প্রপটেক বাজে। স্যার, প্রপার্টি রিলেটেড ইস্যুগুলোতে যেটা দেখা যায় যে অতি সাম্প্রতিক এটা হচ্ছে ডেটা সেভিং এর মাধ্যমে সেভ করা হচ্ছে, কিন্তু একটা সময় ছিল একদম ম্যানুয়ালি লেখা হতো। এখনো পুরো বাংলাদেশ যদি আমরা চিন্তা করি, জমির দলিল থেকে শুরু করে এভরিথিং এখনো আসলে ডেটা আকারে আসছে না। এই যে ধীর গতি, এটার কারণ আপনি কি মনে করেন, এবং ডেটা আকারে আসাটা গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই ডেটা আসা ইম্পর্টেন্ট। যেমনটা আমি বলছিলাম যে আপনি যদি একটা প্রপার্টি বিক্রি করতে যান বা কিনতে চান, তাহলে আপনি আসলে জানবেন কিভাবে যে ওই এরিয়ার কত প্রাইস চলছে বা ওই জিনিসগুলো। তো গভর্নমেন্টের ডেটা বলতে হচ্ছে, গভর্নমেন্ট এখনো পর্যন্ত ল্যান্ড অ্যাকুইজিশন, ল্যান্ড প্রপার যে আমাদের যে ল্যান্ডের যে প্রসেসগুলো আছে ওগুলি ওনারা ওই জায়গা থেকে ডিজিটালাইজেশন করছে। কিন্তু বহির্বিশ্বে যতটুকু স্মার্ট টেকনোলজির মাধ্যমে এগিয়ে গিয়েছে, যেমন আমি আপনাকে বলতে পারি, যেমন কানাডাতে বা ইউএসএতে যখন আপনি একটা প্রপার্টি বাই সেল করেন, আপনি জানেনও না কিন্তু সেলার কি, কারণ সে এজেন্সিকে দেয়, সেই এজেন্সি তার যে রিয়েলটর থাকে তিনি কিন্তু প্রপার্টিটা সেল করেন। এবং আমি সিঙ্গাপুরে যখন এই কমিউনিটি নিয়ে যে প্রপটেক বাজের আমি যাতে গিয়েছিলাম, এবং রিসেন্টলি আমি ব্যাংককে একটা সেমিনার অ্যাটেন্ড করে আসলাম। তো ওখানে যে জিনিসটা হচ্ছিল গিয়ে যে একটা রিয়েল এস্টেট প্রোডাক্ট যখন ডেভেলপমেন্ট হয় তখনই কিন্তু টার্গেট অডিয়েন্সটাকে সেট করে ফেলে, যে এখানে কোন কমার্শিয়াল কোন কোম্পানিগুলো আসবে এবং তারা কিভাবে এটাকে ওন করবে, কারণ এক একটা কোম্পানি এক এক ধরনের স্ট্রাকচার থাকবে। তো ওই পার্সপেক্টিভ থেকেই কিন্তু ওই জিনিসগুলো আসে, এগুলো কিন্তু সব কিন্তু ডেটার উপর ডিপেন্ড করে। আমি ডেটা ড্রিভেনটাকে এমনভাবে চাই, কারণ ওই যে আমি বললাম যে হিস্ট্রিক্যাল, এখন সব কিছু কিন্তু আমাকে ওই যে রেজিস্ট্রি অফিস থেকে ভাই কত করে বিক্রি করছে, অথবা আপনি যদি কাউকে বিক্রি করেন, দারোয়ান বলবে এক কথা, মালিক বলবে আরেক কথা, তাও আবার এক্সপোজ করতে চায় না, অনেক ধরনের চ্যালেঞ্জেস থাকে। এইটা যদি ন্যাশনাল গ্রিডিক্স থেকে যদি আমাদের যদি এরকম একটা ডেটা যদি কালেক্ট করতে থাকতো, তাহলে কিন্তু আমাদের সবার জন্য এটা জীবনটা ইজি হয়ে যেত। কিন্তু এর সাথে সাথে আরেকটা ঝুঁকির জায়গাও আনতে চাই, যেহেতু আমাদের বাংলাদেশ একটা ভূমিকম্পর প্রবণতা রয়েছে। তো এখন আসলে এই রিয়েল এস্টেটের এই জায়গাটায়, বা আমরা একটা জমি বা ফ্ল্যাটের জায়গায় আসলে যখন নিজেদের একটা সম্পত্তি তৈরি করব, এই অ্যাসেটটাকে আসলে থাকবে, মানে কি হবে আসলে, ভবিষ্যৎটা কোথায় হবে তখন? সবকিছুর মালিক আল্লাহ। তো বাট আমি একটা জিনিস বলবো, যে যেহেতু এই পেশায় আমি অনেক দিন ধরে কাজ করছি, অনেক কোম্পানি কমপ্লায়েন্স মেনটেন করে, অনেকগুলো করে, কিন্তু আমরাই যখন প্রপার্টি বাই করতে যাই আসলে আমরা তখন চিন্তা করি টাকার কথায়।
দেখা যায় যে আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে একটা প্রপার্টি ডেভেলপমেন্ট করলাম, ওর ওর হয়তো বা পরিচিত একজন আর্কিটেক্ট আছে, সদ্য পাস করেছে, তার এক্সপিরিয়েন্স নেই, ওর সিভিল ইঞ্জিনিয়ার আছে, সবাই মিলে এটা করে ফেললাম। আসলে এটা এইভাবে হয় না। আচ্ছা আপনাকে কমপ্লায়েন্স যে মেনটেন করে, গুড গভর্নেন্স যে মেনটেন করে, সিকিউরিটি যে কোম্পানিগুলো মেনটেন করে, এদের কাছ থেকে আপনার প্রোডাক্টটা কিনতে হবে। আচ্ছা ঝুঁকি তো সবার জন্যই থাকতে পারে, কিন্তু আপনি তা তো কতটুকু অবশ্যই। মেজর করলেন, কতটুকু আপনি সেফটিটাকে কনসিডার করছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বর্তমানে কি বিষয় নিয়ে এখন কাজ করছেন আপনারা? নতুন কোনো পরিকল্পনা রয়েছে কিনা এই জায়গাটায়? অবশ্যই আমরা অ্যাওয়ারনেস ড্রিভেনের প্রপার্টি খবরের পক্ষ থেকে আমরা বিভিন্ন সিটি, যেমন আমরা কমিউনিটিটাকে খুব ইম্পর্টেন্ট করি। বাংলাদেশে মোটা দাগে প্রতি ইয়ারলি আমরা যতটুকু রিপোর্ট পাই যে 10 লাখ ইউনিটের মতো ডিমান্ড আসে। আচ্ছা তো আমরা প্রায় 4,000-এর মতো, প্রায় 60%, অনেক গ্যাপ। তো আসলে রিয়েল এস্টেটে আসলে এই যে প্রবলেম সলভ করতে, এটা টাউনশিপ দিয়ে করা সম্ভব। আচ্ছা টাউনশিপ মডেলটা আপনি স্ক্যাটার্ড ওয়েতে ডেভেলপমেন্ট না করে একটা যদি কমিউনিটি ডেভেলপ করেন, তাহলে ওখানে কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন, অ্যাজ ইউ সেড অফলাইন, যে যেমন মিটু ডিএইচএস সব থেকে কম্পাইল, ওখানে স্কুল কলেজ সব থেকে শুরু সব কিছু থাকতে হবে। এটা যদি থাকে তাহলে কিন্তু আপনার কমিউনিটিটা খুব সুন্দরভাবে ডেভেলপ হবে। আপনি একসাথে 10-20টা বিল্ডিং বানিয়ে দিলেন, ওখানে মানুষ বের হতে এক সময় লাগে, একটা টাইমিং এ খুবই হ্যাফাজার অবস্থা। তো আমরা চাই যে নতুন প্রপার্টি খবরের মাধ্যমে, এবং আমার যেহেতু ইন্ডাস্ট্রি অনেকের সাথে আমার উঠা বসা হয়, তো আমার মনে হয় যে ওই জায়গাটাতে আমাদের সবার একসাথে কাজ করা উচিত। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনার নিজের কাজের অভিজ্ঞতা থেকে যদি আসলে রাঙা সকালের দর্শক বা তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, এবং সেই সাথে আপনার পরিবারের মানুষগুলো নিয়ে যদি কিছু বলার থাকে। হ্যাঁ, পরিবারের ব্যাপারটা একটু বলি। অবশ্যই। আমি আমার বিয়ে হয়েছে 2018 সালে। আমার ওয়াইফ, উনি একটা প্রজেক্টের, উনি কনসালটেন্ট। আমার চাকরি থেকে বিজনেসে এই জায়গাটা কিন্তু থাকে না যে সহধর্মিণীর একটা খুব প্রেফারেন্স থাকে যে না তুমি করবে না। আমার ডে ওয়ান থেকে, যেহেতু সে আমার কাজগুলো দেখে, আমি অনেক ডেডিকেশনস নিয়ে এই জিনিসগুলো করি এবং অনেক প্যাশন নিয়ে করি, সে এখন পর্যন্ত মানে কখনোই আমাকে বলে না যে না একটু তো অনেক চ্যালেঞ্জিং, তুমি চাকরিতে চলে যাও আবার। আসলে এখন পর্যন্ত আমার ওই জিনিসটা হয় না, এবং সে এখনই এনকারেজ করে। সো এইটা আমার জন্য খুবই ভালো। মা একটু চিন্তা করে যে বাংলাদেশে বিজনেস এইভাবে এত কিছু, তাদের তো সবসময় একটা থাকে, ভয় থাকে যে কিভাবে কি করবে কিনা। আমি ফ্যামিলি আলহামদুলিল্লাহ সোফার খুবই খুবই ব্লেসড, তারা এখন আমার সাথে কাজ করছে। এবং তার পাশাপাশি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি বাংলাদেশে খুব সম্ভাবনায় একটা সেক্টর। আমরা যখন বিদেশে যাই, নিশ্চয়ই দেখেছেন, বিল্ডিং দেখলেই ভালো লাগে যে ওদের স্ট্রাকচারাল জিনিসগুলি একটা দেশকে প্রতিনিধিত্ব করে। তো এই জায়গাটায় কাজ করতে পারাটা বা এই জায়গাটা নিয়ে চিন্তা করতে পারাটা আমি প্রতিনিয়ত প্রতি সেকেন্ড এনজয় করি। তো আমি যারা রাঙা সকালে যারা দর্শক আছেন তাদেরকে বলবো, রিয়েল এস্টেট অনেক কঠিন কিছু না, এটাকে সহজ করতে হবে, ট্রান্সপারেন্ট করতে হবে, এবং আমাদের ইন্ডাস্ট্রির লোকদের যা আসে তাদেরকে একটা ট্রাস্ট বিল্ড করতে হবে। আমাদের এই সেক্টরটাতে 3টা জিনিসের অভাব: ট্রাস্ট, ট্রান্সপারেন্সি এবং ভ্যালু। এই 3টা যদি আমরা ঠিক করে ফেলতে পারি, ইনশাল্লাহ আমাদের সেক্টরটা এবং আমাদের দেশ গঠনে রিয়েল এস্টেট একটা অগ্রগতি ভূমিকা পালন করবে।